আমরা প্রতিদিন জীবিকা ও প্রয়োজনে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলি। আর এই নিরন্তর তাগিদ আমাদের শিখিয়েছে শুধু স্বাধীন হয়ে আত্মমর্যাদা অর্জন করা যথেষ্ট নয়, প্রয়োজন অর্থনৈতিক স্থিতি আর ন্যায্য সুযোগের। কারণ এই দুটি থাকলেই মানুষ ভাঙা স্বপ্নকেও নতুন করে গড়তে শেখে, ক্ষয়ে যাওয়া সম্পর্কেও ফিরে আসে এক অন্য রকমের দৃঢ়তা আর বিশ্বাস। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ শুনবেন সাহিত্যিক সুলেখা সান্যালের কলমে গল্প অভিজ্ঞান। পুরনো গল্পগুলি শুনে আপনারা মতামত জানাচ্ছেন, ভীষণ ভালো লাগছে। আপনারা পাশে আছেন, এটাই অনেক বড় পাওনা। ধন্যবাদ আপনাদের। চলুন শোনা যাক আজকের গল্প। দুটি বোন আমরা, কত পর হয়ে গেছি আজ। ছেলেমেয়েরা চেনে না তাদের মাসিকে। পুজোর ছুটিতে চিঠি লিখল আভা, তুই আয় না বিভা এখানে। এবার না হয় নাই গেলি কার্শিয়াং আর কালিম্পং, ও তো তোদের বিলাস, থাকবেও চিরকাল। এবার আমাদের দেখে যা। চোখের জলও পড়েছে বোধহয় দু এক ফোঁটা। চিঠিখানা হাতে করে বিভার চোখ দুটো সজল হয়ে উঠল দেখতে দেখতে। থাকবে এবার কার্শিয়াং, কলকাতাতেই যাবে সে। একটু অনুতাপও হল, বড় স্বার্থপর সে। ছোটবেলায় একই সঙ্গে মানুষ হয়েছে দুটি বোন, অথচ আজ কোথায় দুজনে। মা বাবা না থাকলে বুঝি এমনই হয়, দূরে থাকলেই বুঝি খোঁজ রাখতে নেই একে অপরের। চোখের ওপর ভেসে উঠল দিদির গোলগাল মোটাসোটা চেহারাটা, বড় বড় চোখ, বোকা বোকা চাহনি। সে কতদিনের কথা। এখন ছেলে মেয়ে হয়েছে, সে খবরও আভাই জানিয়েছে। বিভা বুঝি শুধু একবার কয়েকটা টাকা পাঠিয়েছিল একটা চিঠির উত্তরে। বিয়ের ইতিহাসে কিছুটা বৈচিত্র্য আছে দিদির, সে কথাটাও মনে পড়ল। বিভা তখন কলেজে পড়ে, রাজনীতি করত তখন বিজয়ে। পাশের বাড়ি যাতায়াত ছিল এ বাড়ি ও বাড়ির, আত্মীয়তা ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। বিভাকে পড়াশোনা দেখিয়ে দিতে আসত বিজয়। সুন্দর, স্বাস্থ্যবান, বিদ্বান আর ভদ্র ছেলে। সবাই জানত ওদের দুজনের কথা। বাবা মা নিশ্চিন্ত ছিলেন বিভার ভবিষ্যৎ সম্পর্কে। কিন্তু কি করে যে কি হয়ে গেল। সেবার 1 বছর পরে জেল থেকে বেরিয়েই সব যেন পাল্টে গেল বিজয়ের। জেল থেকে বাড়ি ফিরেই বিজয় প্রথমেই ছুটল বিভাদের বাড়ি। বিভা দাঁড়িয়েছিল দরজায় মালা হাতে করে। ঢুকতেই সলজ্জ হেসে মালাটা বিজয়ের গলায় পরিয়ে দিল। বিজয় হাতখানা ধরে একবার নেড়ে দিয়েই ঘরের মধ্যে ঢুকতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়াল। চৌকাঠের ওপর মাথা রেখে প্রণাম করছে আভা। দু হাতে ওকে উঠিয়ে ধরে বিজয় হঠাৎ চমকে উঠল। দু চোখের কোণে ওর টলমল করছে জল, ঠোঁটে এক অপূর্ব সুখের হাসি। সে এক মুহূর্ত, তারপরেই ঝড়ের মতো ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাবা অপেক্ষা করছিলেন অনেক দিন থেকে। বিকেলে বিজয়কে ডেকে পাঠালেন। গম্ভীর হয়ে বললেন,
এবার তোমরা বড় হয়েছ, তোমার আর বিভার। হঠাৎ বাধা দিয়ে বিজয় বলে উঠল, বিভা নয়, আভা। আভাকে আমি বিয়ে করব মেসোমশাই। পাংশু হয়ে উঠল বিভা এক মুহূর্তে। বিমূঢ় অমূল্যবাবু তাকালেন বিজয়ের স্থির মুখের দিকে। বিভা ঘর ছেড়ে সোজা বেরিয়ে এলো আভার কাছে। তীক্ষ্ণ কর্কশ হয়ে উঠেছে তার গলার স্বর। মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল, দিদি, তুই বিজয়কে ভালোবাসিস? আভা হঠাৎ চমকে উঠল। বিপন্ন মুখে খানিকক্ষণ বিভার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। বিভারও বুঝি চোখে জল এলো। সহানুভূতিতে দ্রব হয়ে এলো তার মন এই অল্প লেখাপড়া জানা দিদির উপর। হঠাৎ গভীর মমতায় দিদির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হেসে ফেলল সে। আভা চোখের জল মুছে সোজা হয়ে বসল। তারপর হঠাৎ বিভার মুখের দিকে তাকিয়ে অসহায়ের মতো প্রশ্ন করল, কিন্তু তুই? আমি? বিভা হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আমি বিজয়কে ভালোবাসিনি কোনোদিন। উনি যে তোকেই ভালোবাসেন সে আমি অনেক দিনই জানি। এই সমস্ত পুরনো দিনের কথা আজ কত দূরের স্মৃতি, মনেও পড়ে না। আজও বিভা একাই আছে, কিন্তু সে অনুরাগে বা অভিমানে নয়, সময় আর সুযোগের অভাবে। এ জীবনে মর্যাদা আছে, প্রাচুর্য আছে, নিঃসঙ্গতাও মাঝে মাঝে পীড়া দেয় বই কি। এখন নতুন পরিবেশ, পুরনো কথা ছায়া হয়ে গেছে। মা বাবা মারা যাওয়ার পর বাংলার সঙ্গে সম্পর্ক চুকেই গেছে একরকম। নম্বর খুঁজে বাড়িটা বার করতে গিয়ে রিকশাওয়ালা হিমশিম খেয়ে গেল। অনেক কষ্টে খুঁজে বার করা গেল বাড়িটা। ছোট্ট, অপরিসর, নোংরা আর পচা গন্ধে ভরা বাইলেন একটা। বিভা নাকে রুমাল চেপে ধরল। একতলা ছাল ওঠা কতদিনের পুরনো বাড়ি পৈতৃক আমলের। দরজার সামনে ভিড় করেছে আভা আর তার ছেলে মেয়েরা। বিজয়ও উঠে এসেছে লাঠিতে ভর দিয়ে। জিনিসগুলো দেখে নিয়ে রিকশাওয়ালাকে বকশিস দিয়ে বিভা নেমে এলো। আভা এগিয়ে এলো ওর দিকে। কত দিলি রে ওকে? 2 টাকা বকশিস দিলাম দিদি, যা ঘুরতে হয়েছে তোমার বাসা খুঁজতে। 2 টাকা? এক মুহূর্তে আভার চোখের ওপর যেন বিস্তৃত দিনের স্বপ্ন নেমে এসেছে। আছে বলেই কি অমনি করে নষ্ট করতে হয়? কিরকম লোভীর মতো চকচকে ভাব ফুটে উঠেছে আভার চোখে মুখে। সেদিকে তাকিয়ে বিভা হঠাৎ চমকে উঠল। এক মুহূর্তে বুঝে ফেলল অনেক কিছু। ঘরে ঢুকে বিভার গায়ের মধ্যে ঘিনঘিন করে। অপরিসর দুখানা ঘর, ওপাশে দুখানা, দুজন ভাড়াটে থাকে। ছেলেমেয়েরা এসে ছেঁকে ধরে বিভাকে। মাসি কি এনেছ দাও? বিভার বিব্রত মুখের দিকে তাকিয়ে বিজয় একটার মাথায় আবার চড় বসিয়ে দেয়। বলে, পাজির বেহদ্দ সব। এসো বিভা, আমার ঘরে এসো। ছোট ছেলেটা প্রাণপণে চেঁচায় মার খেয়ে। বারে, মাই তো শিখিয়ে দিল বলতে। বিভা লজ্জায় লাল হয়ে ওঠে। ঘরে ঢুকে বলে,
অবস্থা আপনাদের জামাইবাবু চেনাই যায় না যে, সংসারের চেহারাও তো এই। বিজয় একটু হাসল, ম্লান বিকৃত হাসি। স্বাধীন দেশের সুখী মানুষ যে আমরা, তোমরা আর জানবে কোত্থেকে সব। সাহেব পাড়ায় থাকো, তাও আবার বাংলাতে নয়। যেতে দাও না আরো কটা দিন, একেবারেই চিনতে পারবে না। আভা চা করে নিয়ে এলো কলাই করা একটা গ্লাসে আর একটা প্লেটে চিড়ে ভাজা। খাবার ইচ্ছে বিভার হলো না। ছোট মেয়েটার হাতে চিড়ে ভাজার প্লেটটা তুলে দিতেই আরো কজন হুড়মুড় করে উপুড় হয়ে পড়ল প্লেটের উপর। কান্নাকাটি আর কামড়াকামড়ি করে এক মুহূর্তে বিষাক্ত করে তুলল আবহাওয়াটাকে। সব কটাকে টানতে টানতে পাশের ঘরে নিয়ে গিয়ে পিঠে কয়েক ঘা বসিয়ে দিয়ে আভা হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। মর সব হতভাগারা, এসেছিলি কেন আমার কাছে মরতে? আভার মনের ওপর মেঘ জমেছে খানিকক্ষণ থেকে, ঝরে পড়ল তা এতক্ষণে। বিভা বাক্স খুলে জিনিসগুলো বার করে আনল, খেলনা আর খাবার। এবার আর ওরা এগিয়ে এলো না, ভয় পেয়েছে। চকচকে চোখে তাকিয়ে দেখল শুধু। আভাই এগিয়ে এলো, খাবারগুলো ওর হাত থেকে নিয়ে পাশের ঘরে চলে গেল। এখন দিস নে ওদের হাতে রে, যা রাক্ষস সব, এই খাবে এখন কদিন ধরে। আভার শাড়িখানা হাতে তুলে দিতেই খুশিতে ঝলমল করে উঠল চোখ। খানিকক্ষণের মধ্যে আভা যেন আরো সহজ হয়ে উঠল। ভীষণ দামি কোনো জিনিসের মতো শাড়িখানাকে সন্তর্পণে বাক্সে তুলে রাখল। বিভা তাকিয়ে তাকিয়ে দেখল আভাকে। সামনের দিকের চুলগুলো সব উঠে গিয়েছে, জটা ধরা রুক্ষ চুলে মাথা ভর্তি। বড় বড় চোখ দুটো কোটরে ঢুকে গিয়েছে, ফর্সা রং আরো ফ্যাকাশে হয়েছে। শীর্ণ হাত দুখানা। কেবল দুটো শাখা পরে আছিস কেন? গয়না? আভা হঠাৎ হেসে উঠল। আমার আস্ত কটা শাড়ি আছে, তাই জিজ্ঞেস কর না। তুই আসবি বলে শাড়িটা সোডা সেদ্ধ করে পরেছি। কি লজ্জাকর উলঙ্গ স্বীকৃতি! বিভা যেন সাপ দেখার মতো চমকে উঠল। পালিয়ে যেতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তেই। তবু আবহাওয়াকে সহজ করে নিতে চেষ্টা করে। ছোটবেলার কথা তোর মনে আছে দিদি? কত দিন হয়ে গেল বল। পড়া না পারলে মার কাছে পালা করে কান মলা খাওয়া। আমি আগে পড়া পারলে তুই কেঁদে ফেলতিস, কথা বন্ধ করে দিতিস। স্কুলের পরীক্ষায় একবার তুই ফেল করে আমাকে হঠাৎ কিরকম করে মেরেছিলি, আমি তো অবাক। বিভা হো হো করে হাসে। আভা হাসার চেষ্টা করে, কেমন একটা ম্লান হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে, জোর করে টেনে আনা। আভা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে বিভার কথা। চোখ দুটো চকচক করে শুনতে শুনতে বলে, কি করিস রে তুই অত টাকা দিয়ে? আমাকে দে না মাসে কিছু কিছু করে, বাঁচবো তাহলে। এই আভা। ছোটবেলায় বিভা কোনো জিনিস দিতে গেলে কেঁদে ফেলত। অদ্ভুত ছিল ওর আত্মসম্মান। বলতো, কেন নেব তোর জিনিস আমি? কখনো না। ওর লোভী চোখের দিকে তাকিয়ে বিভা কেমন যেন আড়ষ্ট হয়ে ওঠে। অপরাধী মনে হয় নিজেকে। এমনকি
আভার পাশে বসে থাকা 5 বছরের মেয়েটার চোখের দিকে তাকাতেও বিভার যেন ভয় করে। সমস্ত আবহাওয়াটা বিষাক্ত হয়ে ওঠে আবার। পাশের ঘরের ভাড়াটেরা বোধহয় ঝগড়া করছে। অশ্লীল কুৎসিত গালাগালি, নগ্ন অভিযোগ, বোধহয় স্ত্রী। অভিযোগ অসংখ্য। খেতে না দেওয়ার অভিযোগ, অভিযোগ কাপড়ের। হঠাৎ একটা করুণ আর্তনাদ ছড়িয়ে পড়ে সমস্ত বাড়িটাতে। বিভা এক লাফে উঠে দাঁড়ায়। মারছে বুঝি বউটাকে? আচ্ছা আমার স্বামীটা তো। আভা বিকৃত মুখে হাসল একটু। তুই যাচ্ছিস কোথায়? ওদের থামাতে? না রে, ও তো লেগেই আছে। ওই তো ওদের সান্ত্বনা রে। পেট ভরে খেতে পায় না, পরতে কাপড় পায় না, মুখ ফুটে তাও বলতে পারবে না। দেখে আয়গে যাব ওটাকে। অপূর্ব সুন্দরী মেয়েটা কি হয়ে গেছে না খেতে পেয়ে। গালাগালি দেওয়াটা কি ওর অপরাধ? আর স্বামীরই বা অপরাধ কি বল? বউকে মেরেই ওরা সান্ত্বনা খোঁজে। হাসতে হাসতে বিজয় ঘরে ঢোকে। এরপর বউটিরও সান্ত্বনা আছে, মৃত্যু। দেবে একদিন গলায় দড়ি, ল্যাঠা চুকিয়ে দেবে। বিজয় চৌকির ওপর চেপে বসল পা ঝুলিয়ে। আভা উঠে গেল রান্না করতে। বিভার বিভ্রান্ত মুখের দিকে তাকিয়ে বিজয় যেন কৌতুক অনুভব করে। খুব অবাক হয়ে যাচ্ছ তুমি, এরকম দেখবে আশা করনি না? মনে আছে বিভা, জেল গেটে আমার জন্য কত লোক দাঁড়িয়ে থাকত। স্বপ্ন দেখতাম স্বাধীনতার সুখের। 15ই আগস্টের ভোরবেলা জানো বিভা, আনন্দে ছোট ছেলেটার মতো লাফালাফি করেছি। তার দিন কয়েক পরে শরীরটা খুব খারাপ বলে মাত্র 3 দিনের ছুটি চাইলাম। শুনলাম একেবারেই ছুটি হয়ে গেছে। এই একটা বছর কোথাও কিছু পেলাম না, গোটা কয়েক টিউশনি ছাড়া। শরীরটাও ক্রমাগত খারাপ হতে হতে অকর্মণ্য হতে চলল। এদের বাঁচাই কি করে বলো তো বিভা? চাকরি যে আর কোথাও পাবো সে আশাও নেই। ক্রমাগত ছাঁটাই চলছে, কোথাও যেন আশা নেই। কোথা দিয়ে যে কি হয়ে গেল। উত্তাপহীন অসহায় ক্ষোভ। বিজয় যেন হতাশার মুখে বিভার কাছে উত্তর চাই। না পাওয়ার দুঃখে যেন তিল তিল করে ভেঙে পড়ছে বিজয়ের মন। একটু চুপ করে থেকে বিজয় যেন স্বগতোক্তি করে। মনে আছে বিভা, আমি তোমার দিদিকে ভালোবেসে বিয়ে করেছিলাম। স্নিগ্ধ নম্র আভার কাছে কলেজে পড়া একটা স্মার্ট মেয়ে তোমাকেও আমার ছোট মনে হতো। ওকে নিয়েই কত স্বপ্ন, কত আশা করতাম। কিন্তু আজ গোপন কথা বলার মতো বিজয় যেন ফিসফিস করে বলে, কি হয়েছে দেখেছ? পাশের ঘরের বউটার মতো আমাকে গালাগালি দেয়, অকর্মণ্যতার অভিযোগ করে। ইচ্ছে করে ওকে মারি, কিন্তু আমার কালচার আমাকে বাধা দেয়। আমার আর কি বিভা, এদিকেও না ওদিকেও না। আমাদের সান্ত্বনা কোথায় বলো? ঘরের মধ্যে মিটমিট করে লণ্ঠন জ্বলে। আলোর চেয়ে ধোঁয়াই হয় বেশি। কেমন একটা আবছা ছায়া নামে। পাশের ঘরের বউটা তখনও অক্লান্তভাবে কেঁদে চলেছে ইনিয়ে বিনিয়ে। বিভা বলে, দিন না জামাইবাবু আরতিটাকে, মানুষ করে দেব।
ছেলেটাকে তো প্রাণের তাগিদে মানুষ করে তুলবে নিজে করেই হোক, কিন্তু মেয়েটা তো আর মানুষ হবে না। বিজয় হাসে। ছেলেটাকেই বা কি মানুষ করছি? মাস 2 হলো স্কুল থেকে নাম কাটিয়ে দিয়েছে। ওরাই বা কি করবে? যে কটা টাকা পাই চাল কিনতেই যায় ফুরিয়ে। স্কুলের মাইনে দেবার মতো বিলাসিতা আমার পোষায় না। যাও না নিয়ে একটাকে, ভার কমুক। কিন্তু আভা ছাড়বে না কি ভেবেছ? খেতে না পেয়ে মরবে, তবু কাজ ছাড়া করবে না। আভা বলে, কি বা হবে লেখাপড়া শিখে? মেয়ে মানুষের আবার মানুষ হওয়া, শেষ পর্যন্ত আমার মতোই ভাগ্য। তার চেয়ে কটা টাকা পাঠাস, খেয়ে বাঁচবে সব কটা। বিমূঢ় বিভা চুপ করে থাকে। নোংরা অপরিসর বিছানায় বিভার একখানা ফর্সা চাদর পেতে সংস্কৃত করা হয়েছে। তার একধারে আরতি আর 5 বছরের মেয়েটা ঘুমোচ্ছে। বিভার গায়ের মধ্যে ঘিন ঘিন করে, সন্তর্পণে শোয় একধারে। আরতি ঘুমোয়নি। কাছে সরে এসে বিভার গায়ের উপর হাত রেখে ডাকে, মাসি, ও মাসি। বিভা ধড়মড় করে উঠে বসে। কি রে? আমাকে নিয়ে যাবে তো তুমি? কান্না জড়ানো গলায় বিভার বুকের ভেতর মাথা গুঁজে। বিভা মাথায় হাত বুলিয়ে বলে, তোর মা যে ছাড়বে না তোকে। এখানে টাকা পাঠাবো আমি, স্কুলে ভর্তি করে দিয়ে যাব। আরতি সজোরে মাথা নাড়ে। না, টাকা পাঠিও না তুমি। মা আবার স্কুল ছাড়িয়ে দেবে, সেই টাকা দিয়ে চাল কিনবে। জানো, দাদাকে স্কুল থেকে নাম কাটিয়ে দিয়েছে। তারপর বিভার কানের কাছে মুখ নিয়ে এসে বলে, আমাকে নিয়ে যেও তুমি। আমি লেখাপড়া শিখব, তোমার মতো হব। মা একটুও ভালো না, খিদে লাগলে খেতে চাইলে কেবল বকে। বড় বড় অসহায় চোখে পূর্ণ দৃষ্টিতে বিভার মুখের দিকে তাকিয়ে থাকে 8 বছরের রোগা মেয়েটা। আমাকে নিয়ে যাবে তো? বলো না, ও মাসি। ক্রমাগত এক প্রশ্ন করে চলেছে। অবশেষে বিভার আশ্বাস পেয়ে ঘুমিয়ে পড়ে শান্ত হয়ে। বিভা ঠায় বসে থাকে, চোখ দুটো জ্বালা করে। ঘুম চলে গেছে চোখ ছেড়ে। মেয়ে দুটো টেনে টেনে নিঃশ্বাস নেয়। রোগা রোগা হাড় পাঁজরাগুলো ওঠা নামা করে। ক্ষুদ্র অপরিসর ঘরে ওদের নিঃশ্বাসগুলো বেরুবার পথ পায় না। মরে গেছে আভা। আগের দেখা সেই সুন্দর সরল বোকা মেয়েটা। বিভার চোখের উপর ভাসে প্রাইভেট কার, ডাইনিং রুম, মেদবহুল দেহগুলো আর ফুটফুটে সুন্দর চেহারার ছেলে মেয়েগুলো। ওদের দেখতেই তো অভ্যস্ত ছিল বিভা এতদিন। এরা আবার কারা? এমন যে ছিল, এমন থাকতে পারে, তাই বা কে ভেবেছিল? এরা নিজেরাই বাঁচতে পারে না, তার আবার সংসার করবার ইচ্ছে, মা হবার শখ, পিতৃত্বের গর্ব। কেন? বিজয়কে মনে পড়ে। ইংরেজ আমলের নির্যাতিত সৈনিক। বিশ্বাস করেছে, আশা করেছে স্বাধীনতা আসবে, স্বাচ্ছন্দ্য আসবে, সম্মান পাবে তার বিদ্যার, তার পরিশ্রমের নতুন স্বাধীন ভারতে। তাই ওরা ওকে সম্মান দিয়েছে, একেবারেই অবসর দিয়েছে ওকে পরিশ্রম থেকে। পারিশ্রমিক দিয়েছে ব্যাধি আর দারিদ্র্য।
আরতি দেখে ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে, স্বপ্ন দেখছে বোধহয়। এবার বিভার কেমন যেন মায়া হয়। আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দেয় আরতির। ছেলে মেয়েদের নিয়ে বিকেলে বেড়াতে যায় বিভা। রাস্তায়, ট্রামে, বাসে খুশিতে ওরা ঝলমল করে। খাবারের দোকানে খাবার খেতে গিয়ে ওরা আনন্দে ওর দিকে তাকিয়ে থাকে। খাবার গলায় আটকে গিয়ে বিষম খায়। দু একটা জিনিসপত্র পেয়ে আনন্দে ওদের চোখে জল আসে। ওরা যেন বিশ্বাস করতেই পারে না পৃথিবীতে এত আনন্দ আছে, এত সুখ আছে। বিভা অবাক হয়ে যায়। কত অল্পে খুশি ওরা, কত সহজেই হাসি ফোটানো যায় ওদের মিষ্টি মুখগুলোতে। আর এই সামান্য আনন্দটুকু দিতে আভার বিজয় কেন পারে না, সে কথা ভেবে পায় না বিভা। কেমন যেন আশ্চর্য লাগে। বাড়ির মধ্যে পা দিয়ে হঠাৎ আভার তীক্ষ্ণ কর্কশ চিৎকারে ছেলে মেয়েগুলো পর্যন্ত সন্ত্রস্ত হয়ে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। তীক্ষ্ণ স্বরে চিৎকার করে চলেছে আভা, আমার সবকিছুই তোমার কাছে খারাপ লাগবে তা তো আমি জানি। আমি তো আর বিভা নই, চাকরিও করি না, ছেলে মেয়েদের বেড়াতেও নিয়ে যেতে পারি না। আমার আজ রূপও নেই, গুণও নেই। নিস্তব্ধ বিজয়ের মুখের দিকে তাকিয়ে আভা যেন আরো ক্ষেপে যায়। এই কবছরে ছেলে মেয়ে মানুষ করে দিনের পর দিন অভাব সহ্য করে আজ আমার এই দশা। আমাকে আর পছন্দ হবে কেন? কিন্তু একদিন এই আমাকেই তো ইচ্ছে করে বিয়ে করেছিলে। বলতে আমার মন নাকি ফুলের মতো শুভ্র। এখন খারাপ লাগছে, নীচ হয়ে গেছি আমি না? আমার দোষ, সব আমার। পাগলের মতো আভা মেঝের ওপর মাথা কোটে। বিভাকে প্রতিজ্ঞা থেকে টলানো কঠিন। যাবার ব্যবস্থা সে সব ঠিক করে ফেলেছে। ওর গম্ভীর মুখের দিকে তাকিয়ে নিজেকে কেমন যেন অপরাধী মনে হয় আভার। ছেলেমেয়েরা মাসির চারপাশে বিষণ্ণ মুখে ঘুরে বেড়ায়। বিজয় অনুরোধ করে না, কি যেন বুঝে ফেলেছে। বিভার কেমন যেন মায়া হয় এদের ছেড়ে যেতে, কিন্তু আভার সেই ইঙ্গিতগুলো যেন কানের মধ্যে রিন রিন করে বাজছে এখনো। একটা সুখী জীবন ছারখার হয়ে যেতে বিভা দেবে না। পরদিন সকালবেলা উঠে বিজয় বেরিয়ে গেল জামা গায়ে দিয়ে। ওদের অফিসে নতুন করে লোক নেবে কোথায় যেন খবর পেয়েছে। বলে গেল, তোমার যাবার আগে আমি ফিরে আসব। অনেকক্ষণ পর ফিরে এলো বিজয়। নিজে আসেনি, কয়েকজন বয়ে এনেছে অচৈতন্য দেহটাকে। মাথার ব্যান্ডেজটা রক্তে ভিজে কালো হয়ে উঠেছে এতক্ষণে। অস্ফুট আর্তনাদ করে বিভা দু হাতে মুখ ঢাকল। বিমূঢ় হয়ে গেছে সারা বাড়িটা। কেমন একটা শোকের ছায়া থমথম করছে বিজয়কে ঘিরে। পাশের ঘরের বিশীর্ণা বউটি আর তার স্বামী এসেছে। ছলছল চোখে তাকিয়ে আছে। মাঝে মাঝে অস্ফুট মন্তব্য করছে ক্ষীণ স্বরে, চোর না, গুন্ডা না, বিদ্বান বুদ্ধিমান ভদ্রলোক। তাদের মাথায় লাঠি চালানো, তাদের গায়ের ওপর ঘোড়ার গাড়ি উঠিয়ে দেওয়া, ছি 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 ছি, ওরা কি মানুষ? অপরাধ কি না মাইনে বাড়াও, আমরা খেতে পাচ্ছি না।
স্বরাজ দিলেন ওরা। মেয়েটা বলে আর ঠোঁট উল্টায়, মাঝে মাঝে আঁচলে চোখ মুছে। আভার আরো একটু কাছে সরে বসে। যারা নিয়ে এসেছিল তারাও বসে আছে চুপ করে। সমস্ত ঘটনা নিজের চোখে দেখবার পর ওরাই আশ্চর্য রকম নিস্তব্ধ। শুধু 4 জোড়া চোখ জ্বলছে মাঝে মাঝে। প্রতিহিংসার একটা জ্বালা ছড়িয়ে পড়েছে সারা মুখের উপর। চোয়ালগুলো শক্ত হয়ে উঠছে। অচৈতন্য বিজয় মাঝে মাঝে বিকারের ঘরে চিৎকার করে। সব কথা স্পষ্ট শোনা যায় না, দুটো একটা বোঝা যায়। ঢুকতে দিও না, কিছুতেই না, বেঈমান, দালালি করাচ্ছ, 15 বছর জেল খেটেছি। সবাই ঝুঁকে পড়ে বিজয়ের মুখের উপর। দেখে ওর ফ্যাকাশে শুকনো ঠোঁটের নড়াচড়া। শুধু আভা এসব কিছু দেখে না। বিজয়ের 2 পায়ের মধ্যে মাথা রেখে ও পড়ে আছে। মাঝে মাঝে সমস্ত শরীরটা কেঁপে উঠছে থরথর করে। বিজয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বিভার মাথার মধ্যে কেমন যেন গোলমাল হয়ে যায়। বিজয়ের টুকরো টুকরো প্রলাপ, শীর্ণ বউটির ক্ষীণ স্বরে মন্তব্য, মাথার কাছে বসে 4 জন মজুরের মতো লোক, সব কিছুই কেমন যেন অপরিচিত, রহস্যময়। কালকের দেখা আভা মিলিয়ে গেছে ছায়া হয়ে। বিজয়ের পায়ের কাছে পড়ে থাকা আভাকে অদ্ভুত লাগছে বিভার। পাশের ঘরের ঝগড়াটে বউটি যেন পরম বন্ধুর মতো আভার গা ঘেঁষে বসেছে। গুন্ডার মতো 4টে লোককে ঘরের মধ্যে ঢুকতে দেখে যে ভয় পেয়েছিল বিভা, এখন কি সেই ভয়টা কেটে গেল তাহলে? নইলে ওদের কাছ থেকে সব খবর জানবার এত আগ্রহ হলো কি করে বিভার? কেন মনে হচ্ছে ওরা বিজয়ের সত্যিকারের বন্ধু? সবচেয়ে আশ্চর্য লাগে ওদের কাছে সব খবর শুনে। নতুন খবর শোনালো ওরা। মনে হলো না কোথাও এতটুকু অন্যায় কিংবা বাড়াবাড়ি আছে ওদের বর্ণনায়। আবেদনের ভঙ্গিতেও শোনায় না। শক্ত শান্ত গলায় ওরা বলে যায়, পুলিশ এলো, ঘোড়সওয়ার এলো, লাঠি চলল। বিভা যে বারে বারে শিউরে উঠছে সেদিকে একবারও লক্ষ্য করে না, কিংবা লক্ষ্য করেও হয়তো, কিন্তু বলে যায় ঋজু অনুদ্বিগ্ন কণ্ঠে। ছোট মেয়েটা অনেকক্ষণ চুপ করে থেকে এবার কাঁদতে শুরু করেছে। আভার মাথাটা ধরে বারে বারে ওঠাবার চেষ্টা করে। খিদে পেয়েছে মা, ও মা। লোকগুলোর মধ্যে একজন মেয়েটার দিকে তাকিয়ে ম্লান হাসি হাসল। ভুখের কথা বলে না খুকি, তাহলে ওরা লাঠি মারবে মাথায়। দেখছো না তোমার বাবাকে? নিজের রসিকতায় নিজেই হাসতে শুরু করে লোকটা এত দুঃখেও। এতক্ষণে বিভার মনে পড়ল ট্রেনের কথা। ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে আছে কতক্ষণ হয়ে গেল। বাইরে ছুটে বেরিয়ে এলো বিভা। নেই সে। এই তো একটু আগেও ছিল দরজার ধারে দাঁড়িয়ে। ভাড়া না নিয়েই চলে গেছে লোকটা। বাইরে এসে অজস্র আলো, গান আর হাসির শব্দে বিভা যেন নিঃশ্বাস ফেলে স্বাভাবিকভাবে। সামনের তেতলার বাড়িটায় রেডিও বাজছে মৃদু করুণ স্বরে।
ছাদের মাথায় অনেক বড় একটা সিল্কের স্টেট ফ্ল্যাগ উড়ছে বাতাসে। পথ শব্দটা এখান থেকে স্পষ্ট শোনা যায়। হঠাৎ দৃষ্টি গেল গলির মাথায়। একদল গোর্খা পুলিশ বসে আছে রকের উপর। ছুঁচলো সঙ্গিনগুলো পাশে রয়েছে, গল্প করছে, হাসছে। ওদের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বিভার গায়ের মধ্যে হঠাৎ কেমন যেন ঘিনঘিন করে উঠল। এই বাড়িতে ঢুকতে গিয়ে প্রথম দিন যেমন হয়েছিল। তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে পড়ল বিভা। শুনছিলেন সাহিত্যিক সুলেখা সান্যালের কলমে একটি আনকোরা গল্প, অভিজ্ঞান। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি ভালো লাগলে একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহ দেয় পরবর্তী নতুন গল্প নিয়ে আসতে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।